এই দিদি, আজ বউবুর খেলবি? রোজ রোজ তোর ওই স্কুলের দিদিমণি দিদিমণি হওয়া খেলাটা আমি আর খেলবো না। পড়ে না পড়লে কান ধরে দাঁড়িয়ে থাকা একদম বিচ্ছিরি লাগে। আমি আর ওই খেলাটা খেলবই না কোনো দিন। বেশ তো, বউ বোর খেলবি বলছিস? আচ্ছা, দুজনে মিলে কি করে বউ বোর খেলা হয়? আর বউ কে হবে শুনি? কেন আমি বউ হব? তুই বউ হলে আমি কি হব? বর? মেয়েরা আবার বর হয় নাকি? তাহলে বোর কে হবে শুনি? সত্যি তো। ওই দিদি, তাহলে বোর কে হবে? আমিও তো তাই ভাবছি। চল তাহলে এক কাজ করি, শুভকে বরং ডেকে নিয়ে আসি। শুভ বোর হলে দেখবি হেব্বি লাগবে। তাহলে শোন, আমি হলাম কি তোর শাশুড়ি? আরে, তুই আমাকে মা বলেই ডাকিস। আচ্ছা ঠিক আছে, তার আগে শুভকে ডেকে নিয়ে তো আসি। আমাদের বাড়ির নিচের তলায় ভাড়া থাকতো শুভরা। ওর বাবার বদলির চাকরি। নদিয়ার রানাঘাটে ওদের আদি বাড়ি। মাত্র কদিন হয়েছে ওরা ভাড়ায় এসেছে। তখন থেকেই আমাদের খেলার সঙ্গী হয়ে গেল শুভ। আমাদের চিলেকোঠার ঘরটাই ছিল আমাদের খেলার ঘর। ছুটির দিনগুলোতে সারাদিনই চিলেকোঠার ঘরে খেলেই কাটিয়ে দিতাম। আর এমনি দিনগুলোতে অতটা টাইম পেতাম না। তারপর থেকে যখনই বউ বর খেলতাম, আমি সবসময়ই বউ হতাম আর শুভ বর। তবে দিদি মাঝে মাঝে রোল বদল করতো, কখনো মা, কখনো আবার শাশুড়ি মা। একদিন হয়েছে কি, দিদিকে বললাম, এই দিদি, আমাকে একদিন বউ সাজিয়ে দিবি রে? দিদি বলল ঠিক আছে, কাল তো এমনিতেই রবিবার, ছুটি আছে যখন, তখন কালই তোকে সুন্দর করে সাজিয়ে দেব। শুভকে বললাম, এই শুভ, কাল আমি বউ সাজবো। পরের দিন মায়ের একটা লাল রঙের শাড়ি লুকিয়ে নিয়ে এলাম চিলকটার ঘরে। দিদি সুন্দর করে আমাকে সাজিয়ে দিল। আমাকে সুন্দর করে সাজতে দেখে শুভ বলে উঠল, উফ, কি সুন্দর লাগছে রে তোকে। হেসে বললাম, সুন্দর লাগবেই না কেন, তোর বউ বলে কথা। নে এবার সিঁদুরটা পরিয়ে দিত আমায়, দেখবি আরও সুন্দর লাগবে। মায়ের সিঁদুর কৌটোটাও আগে থেকে এনে রেখেছিলাম। শুভ আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে দেখে দিদি বলেছিল, হায় হায় সর্বনাশ, কি করেছিস তোরা? সিঁদুর কেউ পোড়ায়? সিঁদুর পোড়া মানে তো সত্যিকারের বিয়ে রে। তাড়াতাড়ি মুছে নে, মা দেখলে আর রক্ষে নেই, আজ সত্যিই মেরে ফেলবে। শোন, এই কথাটা কোনোদিনও কাউকে বলিস না। শুভ একটু ভয় পেয়ে দিদিকে বলেছিল, আমি তো পড়াতে চাইনি, ওই পড়না তো বললো, তাই আমি। হ্যাঁ, শুভ ঠিকই বলেছে, আমি পড়না আর আমার দিদি সপ্তপর্ণা। দিদির কথাগুলো শুনে শুভ সত্যি ভয় পেয়ে গেছিল, তার সঙ্গে আমিও। তখন কিছুদিন না বুঝলেও সেদিন এতটুকু বুঝেছিলাম, সিঁদুর পরা মানে সত্যিকারের বিয়ে। সেদিন খেলার ছলে এক অলিখিত বিয়ে হয়েই গেছিল, যেটা একমাত্র দিদিই জানত। তারপর থেকে শুভ আর কোনোদিনও এই বউ বর খেলা খেলতে আসেনি। আমার ছোটবেলার সঙ্গী বলতে আমার দিদি। দুই বোনে আমাদের ভীষণ ভাব। দিদি আমার থেকে 3 বছরের বড়। সব কথা একমাত্র দিদিকেই বলতে পারতাম মন খুলে। শুভ আর দিদি ছিল সমবয়সী। আমি দিদি বলতাম বলে শুভ দিদিকে সপ্ত দিদি বলে ডাকতো। আস্তে আস্তে আমিও যে কখন শুভকে ভালোবেসে ফেললাম নিজেও জানি না। একমাত্র দিদি আমাদের ব্যাপারটা জানতো। আমার তখন ক্লাস 9, ওর তখন 12। স্কুলের সরস্বতী পুজোতে সেবারে আমরা দায়িত্বে আছি। মনে আছে, মায়ের হলুদ রঙের ঢাকাই জামদানিটা পরে অঞ্জলি দিচ্ছি, পাশে শুভ। পাঞ্জাবি পরে ওকে খারাপ লাগছিল না। সেদিন প্রথম ও প্রপোজ করলো আমাকে। তারপর থেকে প্রেম, লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাওয়া, ফুচকা খাওয়া। হঠাৎ একদিন শুভ বলল, চল না সিনেমা দেখে আসি। সেই প্রথম বাড়িতে না বলে সিনেমা দেখতে গেলাম। কীভাবে যে মা জানতে পেরেছিল জানি না, বাড়িতে জানাজানি হয়ে গেল। তবে বাবা আমাকে একটু বেশি সাপোর্ট করতো। মা প্রায়ই বাবাকে বলতো, তোমার আজকালতেই তো মেয়ে উচ্ছন্নে যাচ্ছে। এই নিয়ে বাবার সাথে আমার এক প্রস্ত কথা কাটাকাটি প্রায় লেগেই থাকতো। তবে দিদি আর আমি এই ব্যাপারটা খুব উপভোগ করতাম। তারপর থেকে আমার ব্যাপারে সর্বক্ষণ চলতো মায়ের গোয়েন্দাগিরি। এইভাবে 3 বছর মায়ের শাসনে বেশ ভালোই কাটলো। এদিকে শুভর বিটেক কমপ্লিট করে ক্যাম্পাসিংও হয়ে গেছে। একটা নতুন কোম্পানিতে 2-1 দিনের মধ্যে জয়েন করবে। শুভরাও আমাদের বাড়ি ছেড়ে দিয়ে চলে গেল অন্যত্র। স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে এলাম।
বাড়ির সামনেই কলেজ, তাও আবার গার্লস কলেজ। কারণ মায়ের ভাবনা কোয়েট কলেজে পড়লে আমি নাকি আরও উচ্ছন্নে যাব। প্রেম এমনই জিনিস, না মানে গার্লস কলেজ, না মানে কোয়েট। লুকিয়ে লুকিয়ে প্রেম, তার মজাই আলাদা। শুভর বাড়িতে সমস্যা নেই, কারণ ওর বাড়িতে সকলেই জানে। সমস্যাটা শুধু মাকে নিয়ে। ইতিমধ্যে দিদির বিয়ে ঠিক হয়ে গেল। আমাকে সাপোর্ট করার মতো খুব কাছের মানুষটা বাড়ি থেকে চলে যাবে। মনে মনে একটা আশঙ্কা তৈরি হলো, এই প্রেম করার ব্যাপারটা মা মেনেই নেবে না কিছুতে। মা আগে থেকে শুনিয়ে রেখেছিল, আমার মধ্যে যদি কিছু করিস জানাবি, এ বাড়ি দরজা চিরদিনের জন্য বন্ধ। তাছাড়া এই শুভটাকে কিছুতেই মেনে নেবে না। ভাবলাম দিদির বিয়ের আগে আমাকে বিয়ে করতে হবে। দিদিকে সমস্ত ব্যাপারটা জানালাম। দিদি সবসময় আমাকে সহযোগিতা করে গেছে, কোনোদিনই আমার ইচ্ছার বিরুদ্ধে যায়নি। তাই দিদিকে বললাম, মা তো কোনোদিনই এ ব্যাপারে মেনে নেবে না, তাই শুভর সঙ্গে আমি কথা বলেছি। শুভ রাজি। বাড়ি থেকে কখনোই ঘটা করে আমার বিয়ে হবে না, এ আমি নিশ্চিত। বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে নেব। কিন্তু মা জানতে পারলে? তুই শুধু মাকে ম্যানেজ করিস, বাবাকে নিয়ে চিন্তা নেই, বাকিটা আমি দেখে নেব। দিদি সুন্দর করে সাজিয়ে দিল। ভোরবেলা বাবা মা ঘুম থেকে ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেলাম। যাওয়ার আগে দিদিকে সব কিছু বলে গেলাম, অযথা বাবা মাকে টেনশনে পড়তে না হয়ে যেতে। মনে তো একটু ভয় ছিল, জানি না কি হবে, কেনই বা এভাবে যাচ্ছি, নানা প্রশ্ন মাথায় ভিড় করছিল। বুকের ভেতর একটা ধূপপুকুনি নিয়ে বেরিয়েছি, যেন একটা ঘোরের মধ্যে আছি। মোবাইলের রিং বাজতে সংবিত ফিরল। কী ব্যাপার, এই তো দেরি হলো যে? কতবার ফোন করেছি, মোবাইলটা দেখেছিস একবারও? সত্যি তো, শুভ এতবার যে ফোন করেছে বুঝতেই পারিনি। একটা টেনশন ছিল। বিশ্বাস আর ভরসার পা বাড়ালাম। শুভ আমাকে নিয়ে চলে গেল ওদের গ্রামের বাড়িতে। মন্দিরে বিয়ে করে চলে এলাম ওদের রানাঘাটের বাড়িতে। ইতিমধ্যে অদ্ভুত কাণ্ড ঘটে গেছে। হঠাৎ আমার মোবাইল ফোনে রিং হচ্ছে দেখি দিদি ফোন করেছে। এই দিদির ফোন পেয়ে আতঙ্কিত, কী করবো বুঝতে উঠে না পেরে ফোনটা রিসিভ করে চুপ থাকি। ওপার থেকে দিদি বলে যেতে লাগলো, তুই মারাত্মক কাণ্ড করে বসে আছিস। কেন, কি করলাম? আরে তুই আলমারি থেকে ডকুমেন্টসের যে ফাইলটা নিয়ে গিয়েছিস রেজিস্ট্রির জন্য, সেটা তো তোর নয়, তোরটা ফেলে গেছিস, আর মায়ের কভার ফাইলটা নিয়ে চলে গেছিস। ওতে মায়ের সমস্ত ডকুমেন্টস, মানে আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে যাবতীয় সব কিছু আছে। বাড়িতে ধুমধুমার কাণ্ড চলছে। দিদি, এখন কি হবে? বাবা হয়তো তোকে ফোন করবে, যা বলার বাবাকেই বলিস, বলে দিদি ফোনটা কেটে দিল। আসলে চিন্তা বাবাকে নিয়ে নয়, মাকে নিয়ে। মা একবার রেগে গেলে রক্ষে নেই। একে বাড়িতে না বলে পালিয়ে এসেছি, তার উপর আরেকটা ভুল করে বসে আছি। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে। ইতিমধ্যেই বাবার ফোন। ভয়ে ভয়ে রিসিভ করলাম। বাবা বলল, তুমি বেশ বড় হয়েছ, নিজের ভালো মন্দ নিজে বুঝতেও শিখেছ। তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি কোনোদিনও হস্তক্ষেপ করিনি, আজও করব না। আশা করি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নাওনি বলে আমার ধারণা। হয়তো তোমার মা এই বিয়েটা মেনে নিত না, তবে শুভর প্রতি আমার যে বিশ্বাস আছে, ছেলেটিও ভালো। তবে যার হাত ধরে গেছো তার হাতটা শক্ত করেই ধরে রেখো। তোমাকে সে যেমন ভালো রাখবে, তোমার দায়িত্ব তাকেও ভালো রাখা। তবে যাওয়ার আগে একবার আমাকে বলে যেতে তো পারতে। দূর থেকে আমার আশীর্বাদ তোমার চলার পথকে আনন্দময় করে তুলবে। তোমাদের নতুন জীবন সুখের হোক, এই প্রার্থনা করি। ও হ্যাঁ, আরেকটা ভুল তুমি করেছো। রেজিস্ট্রির জন্য যে ডকুমেন্টসগুলো নিয়ে গেছো, তাড়াহুড়ো করে তোমার নিজের ফাইলটাই ফেলে গেছো।